বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী সার্কভুক্ত দেশগুলোয় বাংলাদেশ যে পরিমাণ রপ্তানি করে তার প্রায় ৯০% ভারতে। একইভাবে যে পরিমাণ পণ্য আমদানি করে তার ৯২.19% আসে সে দেশ থেকেই। সবশেষ গত ২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ভারতে রপ্তানি করে ১৫৬ কোটি মার্কিন ডলারের পণ্য। একই সময়ে পাকিস্তানে তার পরিমাণ ৬ কোটি ২১ লাখ ডলার। আর আমদানির ক্ষেত্রে ভারত বাংলাদেশ থেকে আমদানি করেছে ৯০০ কোটি ডলারের পণ্য আর পাকিস্তান থেকে প্রায় ৬৩ কোটি ডলারের পণ্য। যুদ্ধের দামামা যতই উত্তাপ ছড়াক না কেন, চলমান ভারত পাকিস্তান টানটান উত্তেজনা যুদ্ধে গড়াবে না বলে মনে করেন গবেষকরা। ইঙ্গিত পাওয়া যায় যে এটি উভয় দেশের ভিতরে খুব বৃহৎ আকারের বড় রকমের যুদ্ধ না হলেও স্থানীয় কেন্দ্রিক এক ধরনের একটি যুদ্ধ ঘটতে পারে। তবে হ্যাঁ, এই যুদ্ধ যদি প্রলম্বিত হয় এবং সেখানে যদি অন্যান্য বৈশ্বিক শক্তি যদি যুক্ত হন, তাহলে সেটি বরঞ্চ বাংলাদেশের জন্য কিছুটা হলেও দুশ্চিন্তার হতে পারে। তবে শেষ পর্যন্ত যুদ্ধ বেঁধে গেলে দেশগুলো সীমান্ত বন্ধ বা কড়াকড়ি আরোপ করতে পারে। এতে বাধাগ্রস্ত হতে পারে আমদানি রপ্তানি। পণ্যের দাম বেড়ে যাবার অভিঘাত আসবে দেশের অর্থনীতিতে। বর্ডার ক্লোজ করার বিষয়টি নির্ভর করবে যে বাংলাদেশ রাজনৈতিকভাবে কি ধরনের মেসেজ দিচ্ছে উভয় দেশকে তার উপরে। আমি মনে করি না যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এমন কোনো মেসেজ দেবার সুযোগ আছে যাতে উভয় দেশের ভিতরে বাণিজ্য চলাচলের ক্ষেত্রে বর্ডার ক্লোজ করবার মতো কোনো সিদ্ধান্ত পার্শ্ববর্তী দেশ থেকে নেওয়া হয়। এমন সব পরিস্থিতির নিবিড় পর্যবেক্ষণ করছেন ব্যবসায়ীরা। মেন্টালি আমরা প্রস্তুত আছি যে কিছু একটা এই ধরনের ঝামেলা হলে কিছু ক্ষতিগ্রস্ত আমরা হব, সেটা আমাদের প্রস্তুতি আছে। কারণ এখন ইন্ডিয়ার সাথে আমরা তো গত ৭-৮ মাস যাবতই তো ইন্ডিয়ার সাথে আমাদের সম্পর্কের অবনতি ঘটছে। তো যেহেতু ঘটেছে, তো বিকল্প চিন্তাভাবনা কিন্তু তখন থেকে শুরু হয়েছে। কিন্তু ব্যবসায়ীরা তাই বাণিজ্যে ভারত নির্ভরতা কাটাতে চীনের দিকে ঝুঁকছে বিকল্প বাজারের জন্য। আস্তে আস্তে কিন্তু আমরা চায়নার সাথে আমাদের। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। কাশ্মীরের পেহেলগাম হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ কেবলই ঊর্ধ্বমুখী। যে কোনো সময় যুদ্ধ লাগে লাগে অবস্থা। ৯ দিনের মধ্যে দুবার ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি মিটিং করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৯শে এপ্রিল দেশটির ৩ বাহিনীর প্রধানকে পাকিস্তান আক্রমণের ক্লিয়ারেন্স অব ডিসিশনও দিয়ে দেন। বুধবারে এমন সিদ্ধান্তের পর যুদ্ধের আশঙ্কায় তা থামাতে বিশ্ব দরবারের দ্বারস্থ পাকিস্তান। অবশ্য তুরস্ক ছাড়া আর কোনো দেশ পাকিস্তানের পাশে থাকার কথা সরাসরি জানায়নি। এমন যখন অবস্থা, তখন প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশের করণীয় কি? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন এটা হতে পারে দুদেশের ব্রিংম্যানশিপ বা শক্তির মহড়া। শেষ পর্যন্ত যুদ্ধ না হবার সম্ভাবনাই বেশি। কিছুটা শক্তির মহড়া বা যেটাকে আমরা ব্রিংম্যানশিপ বলে থাকি সেটা থাকবে, কিছুটা এদিকে ওদিক অ্যাটাক থাকবে বর্ডারে, বাট ফুল আউট একটা এসকেলেশনের জন্য আমার মনে হয় না যে এটা যাবে। ইট উইল নট পুট ইন্ডিয়া ইন আ গুড পজিশন। যদি তদন্তের আগেই ব্লেমটা দিয়েছে ভারত পাকিস্তানের উপরে এবং পাকিস্তান সেটাকে ডেনাই করেছে। জাতিসংঘ থেকেও রেস্ট্রেন্টের কথা বলা হচ্ছে, আন্তর্জাতিক যে কমিউনিটি আছে তারাও রেস্ট্রেন্টের কথা বলছে। আর বাংলাদেশ ভালো প্রতিবেশী হিসেবে দেশ দুটিকে যুদ্ধে না জড়ানোর আহ্বান জানাতে পারে। এই ধরনের কিছু ঘটলে চিন্তার কারণ তো অবশ্যই আছে এবং সেই জন্য আমাদেরকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে কি ঘটছে, খেয়াল রাখতে হবে, ক্লোজ অবজারভেশনে রাখতে হবে যে ঘটনা কোন দিকে যাচ্ছে। আমাদের যে বিভিন্ন দুই দেশের সাথে সম্পর্ক উন্নয়নের যে আমাদের চেষ্টা আছে, সেই চেষ্টাগুলোকে চালু রাখা এবং সেই চেষ্টা একটার সাথে আরেকটাকে মিলিয়ে না ফেলা। অবশ্য যুদ্ধ যদি শুরু হয়েই যায় তাহলে দক্ষিণ এশিয়ার জন্য কোনোভাবেই তা মঙ্গল বয়ে আনবে না। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা গত রোববারই অবশ্য জানিয়েছেন আগ বাড়িয়ে মধ্যস্থতা করতে যাবে না বাংলাদেশ। আর প্রধান উপদেষ্টা বলছেন যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। কাশ্মীর নিয়ে আবারও যুদ্ধের মুখোমুখি পাশাপাশি অবস্থিত পারমাণবিক শক্তিধর দেশ ভারত পাকিস্তান। তবে এটিই কি প্রথমবার, নাকি এর আগেও এমন পরিস্থিতিতে জড়িয়েছে দেশ দুটি? বহুবার বিভিন্ন কারণে যুদ্ধ ও সংঘাতে জড়িয়েছে ভারত পাকিস্তান। ১৯৪৭ সালে ভারত ভাগের বছরই যুদ্ধে জড়ায় দুই দেশ, তাও আবার কাশ্মীর নিয়েই।
কাশ্মীরের মহারাজা হরি সিং ভারতের সাথে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিলে কাশ্মীরে হামলা চালায় পাকিস্তান সমর্থিত একটি বিশেষ বাহিনী। শুরু হয় দু দেশের মধ্যে তুমুল যুদ্ধ। 1949 সালে জাতিসংঘের মধ্যস্থতায় কাশ্মীরকে দুই ভাগে বিভক্ত করে হয় যুদ্ধবিরতি। ভারত পায় জম্মু ও কাশ্মীর ও পাকিস্তান পায় আজাদ কাশ্মীর ও গিলগিট বাল্টিস্তান অঞ্চল দুটির নিয়ন্ত্রণ। 1956 সালে কচ্ছ অঞ্চল নিয়ে দ্বন্দ্বের সূচনা হয়। 1965 সালে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধ বন্ধে দুই দেশকে রাজি করান তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী হ্যারল্ড উইলসন। ভারতীয় সেনাদের অবস্থান হারানোকে কেন্দ্র করে কাশ্মীর সীমান্তে 1999 সালে হয় কার্গিল যুদ্ধ। সে সময় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে 2 মাসের মাথায় যুদ্ধের সমাপ্তি ঘটে। এসব বড় যুদ্ধের বাইরেও বিভিন্ন সময়ে ভারত পাকিস্তান বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়েছে। 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময়ে পশ্চিম পাকিস্তানে ভারতীয় বিমান বাহিনীর বোমা নিক্ষেপ, 1989 সালে ভারতীয় শাসনের বিরুদ্ধে কাশ্মীরে সশস্ত্র লড়াই, 2001 সালে শ্রীনগরে কাশ্মীর বিধানসভায় ভয়াবহ হামলা, একই বছর দিল্লিতে সংসদ ভবনে সশস্ত্র হামলা, 2008 সালে মুম্বাইয়ের প্রধান রেলওয়ে স্টেশন, বিলাসবহুল একটি হোটেল ও ইহুদি সাংস্কৃতিক কেন্দ্রে প্রায় 60 ঘণ্টা ধরে চলা জঙ্গি হামলা, 2016 সালে পাঠানকোটে ভারতের বিমান ঘাঁটিতে হামলা, উড়ি সেনা ঘাঁটিতে হামলা, কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক, 2019 সালে পুলওয়ামায় সামরিক কনভয়ে আত্মঘাতী হামলা, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলে ভারতের পাল্টা হামলার মতো ঘটনা ঘটে। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। গেল সপ্তাহে কাশ্মীরে সন্ত্রাসী হামলায় হতাহতের জেরে ভারত ও পাকিস্তান সংঘাতে জড়িয়ে পড়তে পারে আশঙ্কা বিশ্বের। এমন পরিস্থিতিতে দুদেশের সামরিক সক্ষমতার বিষয়টি আলোচনায় উঠে এসেছে। ভারতের বর্তমান জনসংখ্যা 140 কোটির বেশি, সক্রিয় সেনা 14,60,000, রিজার্ভ 11,60,000, আধা সামরিক বাহিনীর সদস্য 25,30,000, মোট সামরিক জনবল 51 লাখ। আর পাকিস্তানের জনসংখ্যা 25 কোটি 20 লাখ, সক্রিয় সেনা 6,54,000, রিজার্ভ সেনা 6,50,000, মোট সামরিক শক্তি 17 লাখ। পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা 140 থেকে 150টি। এদিক থেকে দেশটির সক্ষমতা ভারতের চেয়ে বেশি। ডেলিভারি সিস্টেমের মধ্যে উল্লেখযোগ্য শাহিন 2-3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, F-16 যুদ্ধ বিমান, বাবর ক্রুজ ক্ষেপণাস্ত্র। ভারতের পারমাণবিক অস্ত্র রয়েছে 130 থেকে 140টি। ডেলিভারি সিস্টেমের মধ্যে রয়েছে অগ্নি 3-5 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, মিরেজ 2000 ও রাফায়েল এবং সামুদ্রিক প্রতিরক্ষার INS আরিহান্ট। এদিকে ভারতের প্রতিরক্ষা বাজেট $7,900 কোটি আর পাকিস্তানের 1000 থেকে 1200 কোটি। ভারত পাকিস্তান সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্থলবাহিনী। দেশ দুটির মধ্যে রয়েছে 3,323 কিলোমিটার দীর্ঘ সীমান্ত। ট্যাঙ্ক, সশস্ত্র যান ও কামানের সংখ্যাগত দিক থেকে সুবিধাজনক অবস্থানে রয়েছে ভারত। পাকিস্তানের ট্যাঙ্ক বহরও প্রতিযোগিতামূলক। ভারতের বিমানবহর আকারে বড় ও বৈচিত্র্যময় হলেও স্কোয়াড্রনের ঘাটতি রয়েছে, আর পাকিস্তানের বিমানবহর তুলনামূলক ছোট হলেও এর আধুনিকায়ন হচ্ছে। ভারতীয় নৌবাহিনী তুলনামূলক বেশি শক্তিশালী ও গভীর সমুদ্রে অভিযান চালানোর উপযোগী। পাকিস্তানের অপেক্ষাকৃত ছোট নৌবাহিনী মূলত উপকূলীয় প্রতিরক্ষা ও আঞ্চলিক অভিযানে ব্যবহৃত হয়। বিমানবাহিনী রণতরী না থাকলেও সীমিত যুদ্ধ বিমানের কারণে গভীর সমুদ্রে নৌবাহিনীর অভিযানের সীমাবদ্ধতা রয়েছে। জনবল, সামরিক ব্যয় ও প্রচলিত অন্যান্য প্রতিরক্ষা খাতে যার যার অবস্থান থেকে শক্তিশালী দুদেশই। এ কারণে ভারত কিংবা পাকিস্তান কোনো দেশকেই সামরিক শক্তিতে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর বাজারে আবারও বাড়ছে নিত্যপণ্যের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 25 টাকা বেড়ে 180 টাকা কেজি বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি। কেজিতে 30 টাকা বেড়ে 280 থেকে 300 টাকা কেজি বিক্রি হচ্ছে সোনালী মুরগি। আর একদিনের ব্যবধানে কেজিতে 40 থেকে 50 টাকা বেড়ে 670 থেকে 700 টাকা বিক্রি হচ্ছে দেশি মুরগি। চড়া সবজির দামও। প্রতি কেজি সবজি কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে 60 থেকে 140 টাকা। প্রতি কেজি করলা, বরবটি, ঝিঙ্গে, চিচিঙ্গা, ধুন্দুল, পটল, ঢেঁড়স ও পেঁপে 60 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচ 80 থেকে 90 টাকা এবং পেঁয়াজ 55 থেকে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে। এখন 60 টাকা, 55 টাকা, এখন 5 টাকা 10 টাকা বাড়বো, এলি স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। লাউ হলো 70 টাকা 80 টাকা,
পেঁপে 80 টাকা কেজি, কাঁচামরিচ 100 টাকা, 120 টাকা, লতি 100 টাকা, ধন্যবাদ হলো 200। পোলট্রি শিশুশালারা একটা ধর্মঘট করার কথা ছিল 1 তারিখ থেকে। গ্রামে ছোট কোম্পানি যারা তারা মাল উঠে নেই, এই জন্য এখন মালের কাছের কারণে বলার দামটা একটু বাড়ছে। নিষেধাজ্ঞা শেষেও বাজারে আসেনি নতুন ইলিশ। পুরনো ইলিশ বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। আগের দামে আছে, 1 কেজি নিচে যেটা 1800, 1 কেজি 2000, 1 কেজি 100 গ্রাম। দাম স্থিতিশীল রাখতে বাজারে তদারকি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। ঢেঁড়স, করলা এগুলা 50 টাকা 40 টাকাও কিনছি রমজানে, কিন্তু এখন 70 টাকা 80 টাকা। পটলের দাম 100-র উপরে যাওয়াটা আসলে অনেক ডিফিকাল্ট। মনিটরিং তো অবশ্যই রাখা উচিত ডেইলি বেসিসে। এদিকে বোরো ধানের চাল বাজারে আসায় কেজিতে 2 থেকে 5 টাকা পর্যন্ত কমেছে মিনিকেট চালের দাম। আর আগের দামে বিক্রি হচ্ছে গরু এবং খাসির মাংস। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। বন্দরনগরী লাগোয়া চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 1 ও 2 নম্বর ওয়ার্ড এবং হাটহাজারী উপজেলা নিয়ে সংসদীয় আসন চট্টগ্রাম 5। আসনটিতে 1991 সাল থেকে পরপর 3 বার আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে জয়ী হন বিএনপির সৈয়দ ওয়াহিদুল আলম। নবম সংসদে জয় পায় আওয়ামী লীগ। এরপরের 3 নির্বাচনে আওয়ামী লীগ জোট শরিকদের ছাড় দেয় এই আসনে খুঁটি গাড়ে জাতীয় পার্টি। 5 আগস্ট পট পরিবর্তনের পর এখন আওয়ামী লীগ শূন্য রাজনীতির মাঠে সরব বিএনপি ও জামায়াতে ইসলামী। জাতীয় পার্টি, ইসলামী ফ্রন্ট, জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট সহ বেশ কিছু ইসলামী দল এখনও নিষ্ক্রিয়। এই আসন ঘিরে নির্বাচন কেন্দ্রিক প্রচারণা ও সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন বিএনপির মীর হেলাল, শাকিলা ফারজানা ও ফজলুল হক। আমি যেহেতু 17 বছর আন্দোলন সংগ্রামে ছিলাম, আমি কাজ করেছি, সম্মুখের নেতৃত্ব দিয়েছি নিজে থেকেই, এবং বিভিন্ন নেতাকর্মী সহ অসহায় মানুষকে আইনি সহায়তা থেকে নিয়ে যে কোনো বিপদ আপদে তাদের পাশে ছিলাম। স্বাভাবিক একজন রাজনৈতিক কর্মী হিসেবে নিজের জনপ্রিয়তা যদি যাচাই বাছাই করতে চাই, এটা তো নির্বাচন ছাড়া আর কোনো মাধ্যম নেই। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক তাসনভা জাবিনের এলাকাও হাটহাজারী। তবে তিনি নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে এখনো স্পষ্ট বার্তা দেননি। প্রত্যেকটা আসনে কিন্তু আমরা আমাদের প্রার্থী দেব, এরকম প্রস্তুতি, এরকম আকাঙ্ক্ষা নিয়েই কিন্তু আমরা আগাচ্ছি। পরিশ্রমী তরুণরা, যার মধ্যে সম্ভাবনা আছে, নেতৃত্ব দানের যোগ্যতা আছে, বা যে আসলেই জনদরদি, রাজনৈতিক অপসংস্কৃতির কারণে সে সুযোগ পায় না বা এটাতে ইনভলভ, তাদেরকে আমরা কিন্তু উঠে আনতে যাচ্ছি। জামাতের একক প্রার্থী হিসেবে মাঠে ব্যাপক দলীয় ও সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন উপজেলা আমির সিরাজুল ইসলাম। দলের দায়িত্বশীলদের সঙ্গে নিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছেন। জনগণের বক্তব্য হচ্ছে, আমরা সব দলকে দেখেছি, একটি মাত্র দল বাংলাদেশ জামাত ইসলামকে আমরা দেখিনি, এবার আমরা জামাত ইসলামকে দেখতে চাই। মানুষের যে ভালোবাসা এবং তাদের উৎসাহ, উদ্দীপনা, ভালোবাসা, এটা তো ভোলার মতো। চট্টগ্রাম 5 আসনে মোট ভোটার 4,75,713 জন। ডিবিসি নিউজ ডেস্ক। এটি পিরোজপুরের নাজিরপুর উপজেলার প্রায় 17 কিলোমিটার দীর্ঘ নাজিরপুর বৈঠাকাটা সড়ক। গুরুত্ব বিবেচনায় গত বছর জুনে 4টি প্যাকেজে প্রায় 44 কোটি টাকা ব্যয়ে সড়কটি নির্মাণের কার্যাদেশ পায় ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামের ইফতি টিএলসি প্রাইভেট লিমিটেড। চলতি বছর জুনে রাস্তার কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনো শুরুই হয়নি। উল্টো বরাদ্দের পুরো টাকা তুলে নিয়েছে মিরাজ। খুবই খারাপ অবস্থায় আছি আমরা, অনেক দিন যাবত, প্রায় 3-4 বছর যাবত এই অবস্থা। শুনছিলাম টেন্ডার হয়েছে, কিন্তু কাজ তো দেখি না। রাস্তা ভাঙ্গা, আমরা গাড়ি ঘোড়া চলতে পারতেছি না, এভাবে কাটতে পড়ে যাও, ব্রিজের গোড়া ডালাই নাই, তারপরে রাস্তা ভাঙ্গা, মনে করেন একটা অ্যাম্বুলেন্স আইলে রোগী নিয়ে যাইতে পারে না। শুধু এ সড়কটিই নয়, এরকম অনেক রাস্তা ও সেতুর কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে, যেগুলোর অর্ধেকের বেশি কার্যাদেশ পেয়েছে মিরাজুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন 8টি লাইসেন্সে। অধিকাংশ প্রকল্প থেকেই মিরাজ তুলে নিয়েছে পুরো টাকা, যার পরিমাণ 2,500 কোটি টাকার বেশি। এছাড়া শুধুমাত্র কাগজে কলমে ভুয়া প্রকল্প এবং একই স্থানে একাধিক কাজ দেখিয়ে টাকা আত্মসাৎ করা হয়েছে, যার প্রধান সহযোগী পিরোজপুর এলজিইডির সাবেক নির্বাহী প্রকৌশলী আব্দুস সাত্তার, তার 2 অসাধু সহযোগী, এলজিইডির ঢাকা ও বরিশাল অফিসের বেশ কয়েকজন কর্মকর্তা এবং জেলা হিসাবরক্ষণ অফিস মিলিয়ে মোট 27 জন কর্মকর্তা কর্মচারী। তদন্তে উঠে এসেছে এই তথ্য।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ও এলজিইডির প্রধান প্রকৌশলীর কার্যালয়ের তদন্তে উঠে আসে ২৫০০ কোটি টাকার বেশি লোপাটের তথ্য। তদন্তে দুর্নীতির সাথে আরও সম্পৃক্ততা পাওয়া যায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জেল হোসেন মিয়া এবং সাবেক মন্ত্রী শ্রম রেজাউল করিম ও সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ সহ আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ অনেক নেতা। ২০২০-২১ থেকে পরবর্তী ৪টি অর্থবছরে ১৭টি প্রকল্পের মাধ্যমে পিরোজপুরে ১,৮১০টি স্কিমের জন্য ৩,৫৫৮ কোটি টাকা বরাদ্দ হয়। কাজগুলো থেকে ১,৬৪৭ কোটি টাকা আত্মসাতের প্রাথমিক তথ্য পেয়েছে মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি। দুদকের তদন্ত করা প্রকল্পের অধিকাংশ কাজই করেছে ৮টি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স মহারাজ মিরাজের পরিবারের নামে। ৮টি প্রকল্পের প্রায় ৪০০ স্কিমের কাজ না করেই ১,০৭৩ কোটি টাকা লোপাট করা হয়েছে। অভিযোগের সত্যতা পেয়ে আমি নিজেই বাদী হয়ে ৮টি মামলা দায়ের করি এবং এই ৮টি মামলায় ২৭ জনকে আবার আসামিভুক্ত করা হয়। তদন্তকালে আরও অন্য কারো সংশ্লিষ্টতা পাওয়া গেলে আমরা তাদেরকেও আসামিভুক্ত করব। ২০০৮ সালের শেষের দিকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দলটিতে যোগ দিয়ে সংসদ সদস্য হয়েছিলেন মিরাজুল ইসলামের বড় ভাই এবং সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর একান্ত ব্যক্তিগত সহকারী মহিউদ্দিন মহারাজ। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন মিরাজ। আর এভাবেই রাজনৈতিক ও প্রশাসনিকভাবে অপ্রতিরোধ্য হয়ে ওঠে লুটপাট করে হাজার কোটি টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। উপকূলীয় জেলায় সাতক্ষীরার ৫৮,০০০ হেক্টর ঘেরে চাষ হচ্ছে বাগদা চিংড়ি। ২৬,৫০০ মেট্রিক টন উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে পরিচর্যায় ব্যস্ত চাষিরা, কিন্তু মৌসুমের শুরুতেই লাভের স্বপ্ন ভঙ্গের আশঙ্কা। মরক লেগেছে শ্যামনগর, আশাশুনি ও সদর উপজেলার ঘেরগুলোতে। গরম আর ভাইরাসের আক্রমণে মরে ভেসে উঠছে বাগদা চিংড়ি। জন্মগতভাবেই পোনাগুলো রোগাক্রান্ত থাকে, সে কারণে চাষে গেলেই বিপদের সম্মুখীন হয়। অন্যদিকে আমাদের খামারিরাও তাদের খামার ব্যবস্থাপনা উন্নত করেন না। ১-১.৫ ফুট পানিতে, লবণ পানিতে চিংড়ি চাষ হয়, যা তীব্র সূর্যের আলোয় তখন আসলে চিংড়ি এই ধকল সামলাতে পারে না। প্রথমে একটি দুটি দিয়ে শুরু হলেও দিন দিন মৃত্যুর হার বাড়ছে। ওষুধ ব্যবহার করেও হচ্ছে না কাজ। সমাধান না পেয়ে দেখা দিয়েছে বড় ধরনের আর্থিক ক্ষতির শঙ্কা। মাছগুলো মরে গেলে এর কোনো দাম নেই, বিক্রি হয় না, এতে আমাদের বহুত লস। ভাইরাসের কারণে ক্ষুদ্র বা যে চাষিগুলো আছে এরা লস খেতে খেতে দেখা যাচ্ছে অনেকেই ঋণগ্রস্ত হয়ে যাচ্ছে। মৎস্য বিভাগ বলছে নিম্নমানের পোনা আর ঘেরে পানি কম থাকায় বাড়ছে বাগদার মৃত্যু হার। আমরা চাষিদেরকে এই বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং বিভিন্ন সময় পরামর্শ দিচ্ছি। মেইনলি তাদেরকে পানির গভীরতা আগে বাড়াতে হবে এবং ভালো মানের পোনা ব্যবহার করতে হবে, তাহলে এই যে রোগ অথবা গরমের সময় মাছ মারা যাওয়া, এটার সম্ভাবনা অনেক কমে যাবে। বারবার ভাইরাসজনিত মরকের কারণে ক্ষতি হওয়ায় এবছর ঘেরের পরিধি ছোট করেছেন অনেকে। ডিবিসি নিউজ ডেস্ক। জেলা শহর থেকে ৩৩ কিলোমিটার দূরে মান্দা উপজেলায় অবস্থিত এই কুসুম্বা মসজিদ ১৫৫৮ খ্রিস্টাব্দে সুলতান গিয়াসউদ্দিন শাহের শাসনামলে সুলাইমান নামে এক ব্যক্তি নির্মাণ করেন মসজিদটি। মসজিদের সামনের দিকে রয়েছে ৩টি দরজা, যেগুলো খিলানযুক্ত মেহরাব আকৃতির। চার কোণা রয়েছে 4টি মিনার। উত্তর দক্ষিণ দিকে রয়েছে ৭৭ বিঘার এক বিশাল দিঘি। গ্রামবাসী ও মুসল্লিদের খাবার, পানি, গোসল ও অজুর প্রয়োজন মেটানোর জন্য এটি নির্মাণ করা হয়। এটি দেখতে প্রতিদিনই ছুটে আসে হাজারো নারী পুরুষ। শুক্রবার দিন কানায় কানায় পরিপূর্ণ থাকে এবং এখানে ধর্মপ্রাণ মুসল্লিরা এসে তাদের মনের ইচ্ছা বাসনা আল্লাহর কাছে চাওয়া পাওয়া করে থাকে। মসজিদটির দেখাশোনার দায়িত্ব এখন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। ঐতিহাসিক কুসুম্বা শাহী মসজিদটি বর্তমান কাগজের ৫ টাকার নোটে রয়েছে। কুসুম্বা মসজিদ নওগাঁ দেওয়া রয়েছে অপোজিটে। ১৯৭২ সালে কাগজের ৫ টাকার নোটে প্রথমে ভিতরে মেহরাবের ছবিটি দেওয়া হয়। এই মসজিদটি ৯১০ হিজরি সন তথা ১৪০০ দশকে আলাউদ্দিন হুসাইন শাহ ইবনে মুজাফফর হুসাইন শাহর আমলে তৈরি হয়েছে। আমাদের জানা মতে বাংলাদেশের সবচেয়ে মূল্যবান মসজিদ ঐতিহাসিক কুসুম্বা শাহী জামে মসজিদ। প্রবেশের পরই নজরে আসে মসজিদের ভেতরের কাজী মঞ্চ। কথিত আছে এই আসনে বসেই বিচার কাজ পরিচালনা করতেন কাজীরা। ডিবিসি নিউজ ডেস্ক।